শিখতে চাচ্ছেন বা ইলাস্ট্রেটর শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। ইলাস্ট্রেটরে যারা একদমই বেসিক জানেন না বা নতুন শিখতে চাচ্ছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। কারণ আমি একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। যারা ইলাস্ট্রেটরে একদমই কিছুই জানেন না, কিভাবে ইলাস্ট্রেটর ওপেন করার পর পরবর্তী কি কাজগুলো কি কি করতে হয় বা কিভাবে একটি ডিজাইন যাওয়ার আগ পর্যন্ত কিভাবে একটি ফাইল সেট আপ করতে হয়, সবকিছুই আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে তুলে ধরবো। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করে নিই। তো ইলাস্ট্রেটরটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। যারা ট্যাগ ভার্সন ইউজ করেন তারা হয়তো এরকম ইন্টারফেস নাও পেতে পারেন বা শুধু পুরো ইন্টারফেসটাই একদম ব্ল্যাঙ্ক থাকতে পারে বা কোনো ধরনের লেখা নাও থাকতে পারে। তো ঘাবড়ানোর কিছু নেই। এরকম ইন্টারফেস না আসলেও যদি এখানে কিছু ফাইল, এডিট, অবজেক্ট এরকম কিছু টেক্সট থাকবে। আমরা শুরুতে কি কাজ করব? এখন আমরা তো ইলাস্ট্রেটর ওপেন করলাম বা একটা সফটওয়্যার ইনস্টল করার পর ওপেন করলাম। এর পরবর্তী কাজগুলো আমাদের কি কি করতে হয়, আমি একদম কিভাবে একদম আপনারা যারা ফ্রিল্যান্সিং করে তারা কিভাবে একটা ফাইল সেট আপ এর জন্য বা একটা ফাইল ডিজাইনের জন্য যাবতীয় শুরুটা কিভাবে করে সবকিছু আমি আপনাদের সাথে দেখাবো একদম বেসিক থেকে। যাদের বেসিক স্ট্রং তারা তো আশা করি সবকিছু জানেনি। তারপরও আমি যারা একদমই জানে না, নতুন শিখতে চাচ্ছে তাদের সুবিধার জন্য আমি একদম বেসিক থেকেই শেখানোর ট্রাই করব। তো ইলাস্ট্রেটর ওপেন করার পর আমাদের সবার আগে একটা কাজ করতে হবে, যে একটা ডকুমেন্ট সেট আপ করতে হবে। এখন ডকুমেন্ট কি, এটা একটা প্রশ্ন আসতে পারে। আমরা যেখানে আমাদের ডিজাইনটা করব, আমরা তো একটা আমাদের একটা আউটপুট আসবে। ধরেন ইলাস্ট্রেটর আমরা যাই করি না কেন, আমরা কিন্তু চাইলে এটা ইমেজ আকারে আউটপুট বের করে আনতে পারি। এখন যদি ইমেজ আকারে আনি তাহলে আমরা কিন্তু দেখেন এখানে এই কর্নারটা দেখেন আর এই কর্নারটা দেখেন, এখানে কিন্তু একটা সাইজ আছে, দেখছেন? পুরো ডিজাইনটাই কিন্তু দেখেন হোয়াইট স্পেসটা, এখানে হোয়াইট, এখানে কিন্তু কোনো ডিজাইন নাই বা কোনো ফাইল নাই, যার কারণে পুরো পুরো ডিজাইনটাই শুধু এখানে দেখাইতেছে। এখন কথা হলো, আমরা যে ডিজাইনটা করছি, এই যে দেখেন লোগোটা কিন্তু পুরো হোয়াইট স্পেসের ভিতরে আছে আর একটা ফাইল, যে সাইজটা আছে ইমেজের সাইজটা সুন্দরভাবে এই একই জায়গায় আছে। তো আমাদের এই যে দেখেন এখানে 1200 by 1000 পিক্সেল, এটা পিক্সেল আকারে আছে। এটা কিন্তু আমরা একটা সাইজ নিয়ে করছি, দেখেন এই যে লোগোটা নিলাম, লোগোটার সাইজটা এইখান থেকে এইটুক কেন হইলো, এইটুকু তো হতে পারতো বা আর এইখান থেকে এই সাইজে হইতে পারতো, কিন্তু হলো না কেন? কারণ আমরা এখানে ইলাস্ট্রেটরে একটা সাইজ দিয়ে রাখছি। সাইজটা হলো 1200 পিক্সেল বাই 1000 পিক্সেল, এটা দেওয়া। এটা 1200 পিক্সেল হবে উইথ, 1000 পিক্সেল হয় হাইট দেওয়া আছে। তো আমরা এই দেখেন ইমেজের সাইজটা এইটা আসছে। এটা কেন আসলো? আমরা এই যে এখানে একটা সাইজ দিছি। আমাদের সাইজটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজাইনের ক্ষেত্রে। আমি বিস্তারিত আরো দেখাচ্ছি, তারপরেও দেখেন এখানে কিন্তু একটা সাইজ আছে। তারপর এই যে একটা দেখেন, আগে কিন্তু একটা ইমেজ দেখাইছি, এখানে দেখেন কতগুলো ইমেজ আমি একসাথে, একটা ইমেজ হয়েছে, দেখেন এখানে অনেকগুলো ইমেজ কিন্তু আমার একটা ইমেজ হয়েছে এখানে। দেখেন সবগুলো ইমেজ নিয়ে একটা ইমেজ হয়েছে, কেন হইলো? আমি ওই যে ডকুমেন্ট সেট আপ করছি, ডকুমেন্টের হাইট
হাইট দিছি 19,404, মানে এই যে পুরো ডকুমেন্টের হাইট হইলো এত, আর উইথ হইলো 5,001 পিক্সেল। এই কারণে আমি ডকুমেন্ট সেটআপটা এই ফাইলে এই সাইজে দিয়েছি, যার কারণে এই ইমেজটি, এই লোগোর ইমেজটি এরকম দেখাইতেছে। তো আমরা ঠিক এইভাবেই ডকুমেন্ট সেটআপের জন্য একটা সাইজ নিয়ে কাজ করব। এখন ওপেন করার পর ডকুমেন্ট সেটআপ কিভাবে করবেন, এখানে তো ডকুমেন্টের কোনো চিহ্ন দেখতেছেন। আমরা যদি কোনো একটা ডিজাইন, নতুন ডিজাইন করতে চাই, তাহলে অবশ্যই নিউ ফাইলে ক্লিক করব। এখন অনেকে নিউ ফাইল এখানে নাও আসতে পারে, তারা বিকল্প হিসাবে ফাইল মেনুতে ক্লিক করবেন, তারপর নিউ নিউ এ ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে যে নিউ ডকুমেন্ট, এটা কিন্তু একটা নিউ ডকুমেন্ট ইন্টারফেস। তারপর যাদের এখানে আছে যে নিউ ফাইল, এখানে ক্লিক করলেও আসতে পারে। আর যারা একদম প্রফেশনালি শিখতে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই বলবো যে নিউ ফাইলে ক্লিক না করে, এই ফাইল মেনুতে ক্লিক না করে কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করতে। প্রফেশনালি শিখতে হলে আপনাকে অবশ্যই কিবোর্ডের শর্টকাট কিগুলা শিখতে হবে। এটা শেখাটা বাধ্যতামূলক না, তারপর একটা প্রফেশনালিজম আছে, বুঝছেন? আপনি শর্টকাট ইউজ করলেন, অনেক কম সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারলেন, এটা কিন্তু খুবই খুবই আপনার সময় বাঁচাবে, বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার অনেক টাইমটা সেভ করবে। এখন আমি বিস্তারিত একদম বেসিক থেকে শেখানোর জন্য আমি হয়তো একটা টপিকে আপনাদের সাথে বারবার রিপিট করতে পারি। রিপিট করার কারণ হলো আপনাদের যেন কোনো প্র্যাকটিস করা না লাগে, যেন পুরো ভিডিওটি দেখা মাত্রই যেন আপনাদের ভিডিওতে যা দেখছেন সব যেন একদম মাথায় ঢুকে বা শিখতে পারেন। প্র্যাকটিস যেন না করা লাগে, এরকম ভাবে আমি আমার ভিডিওটি কন্টিনিউ করতেছি। কারণ প্র্যাকটিসের যে কি প্যারা, প্র্যাকটিস করতে মন চায় না একদম। আমি নিজেও আমি প্র্যাকটিসের জন্য অনেক জায়গায় ধরেন কোর্স করা বাদ দিয়ে দিছি। আমি আবার এক জায়গায় স্কলারশিপও পাইছিলাম। এইসব প্র্যাকটিস করার জন্য একদম আমার খুবই বোরিং লাগে প্র্যাকটিস করা। বা পুরো ক্লাসটাই কন্টিনিউ করার পর, বা ক্লাস রেকর্ডেড ফাইলটা দেখার পর আর কিছুই করি না, যার কারণে শুধু যেইটুক দেখি এইটুকুই মাথায় থাকে। এই কারণে আমি আপনাদের সাথে একদম একটা টপিক বারবার বা একটা কথাই বারবার রিপিট করব, যেন সেম কথাটা বারবার শোনার কারণে আপনাদের মাথায় ঢুকে, আপনাদের যেন প্র্যাকটিস না করা লাগে। তো আমরা শিখলাম যে ইলাস্ট্রেটর ওপেন করার পর আমাদের একটা ডকুমেন্ট সেট আপ করতে হবে। ডকুমেন্ট কেন সেট আপ করতে হবে? আমরা যে একটা ফাইল বানাবো বা ডিজাইন বানাবো, বা যে কোনো একটা ইলাস্ট্রেশন মেক করব, তার জন্য একটা সাইজ নিয়ে কাজ করতে হবে। সাইজটা কিভাবে নিব? যাদের এখানে এরকম কোনো ইন্টারফেসটা এরকম না আসবে, তারা তো অবশ্যই এই ফাইল মেনুটা এটা থাকবেই, যে কোনো ভার্সনে ফাইল, তারপরে যে নিউ এ ক্লিক করলেই ডকুমেন্টের একটা ইন্টারফেস আসবে। আবার অনেকে যে নিউ ফাইলে ক্লিক করতে পারেন। আর যারা আরেকটু অ্যাডভান্স ভাবে চাচ্ছেন, তাদের জন্য কন্ট্রোল এন প্রেস করবেন, এটা সবচেয়ে ভালো। তারপর কন্ট্রোল এন প্রেস করার পর এখানে দেখেন রিসেন্ট দেওয়া আছে, রিসেন্টে আপনাদের কিছুই আসবে না। এইগুলো এখানে রিসেন্ট দেওয়ার কারণ হলো আমি এই সাইজগুলো নিয়ে কাজ করছিলাম। আপনাদের অন্য আসবে এখানে সেভটা আপনাদের এখানে কিছু থাকবে না, আমি এখানে একটা সাইজ সেভ করে রাখছিলাম। আপনাদের এই যে সবার পিসিতে এইগুলো থাকবে। আর এটা আবার নির্ভর করে ভার্সনের উপর, এক এক ভার্সনে এক এক রকম আসতে পারে। যাদের পিসির কনফিগারেশন ভালো, তারা চেষ্টা করবেন ইলাস্ট্রেটরের এই 23, 24, 25 ইউজ করতে। 26টা আমার কাছে অনেক ভালো লাগে। 25-এর তুলনায় 26টা খুবই ভালো মনে হয়, কারণ দেখলাম যে
র্যাম ইউজটা খুবই কম লাগে। নর্মালি ইলাস্ট্রেটর প্রচুর র্যাম খায়, যদিও ফটোশপ বেশি র্যাম খায়। ইলাস্ট্রেটর তুলনামূলকভাবে কম র্যাম ইউজ করে। যারা তো যারা র্যাম আবার ট্রাই করবেন অবশ্যই ইলাস্ট্রেটরের 23, সর্বনিম্ন 23 ভার্সনটা ইউজ করতে। আর যাদের পিসির কনফিগারেশন ভালো তাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো 2026 ভার্সনেরটা ইউজ করতে। আমি 2026 দিয়ে আপনাদেরকে দেখাবো। যদিও 26, 25 সেমই 23-এর তুলনায়, আর 25, 24, 25, 26 এই ভার্সন গুলোতে কিছু নতুন টুল অ্যাড হয়েছে। যদিও টুল 23-এ যে টুল গুলো আছে বা 23, 20, 19, 18 এইগুলোতে সবকিছু, সব টুলই প্রায় একই, সবগুলি কমন আছে। নতুন টুল অ্যাড হয়েছে হয়তো 24 থেকে। তো এইরকম আসবে, দেখেন এখানে মোবাইল দেওয়া আছে, মোবাইল দেওয়া, তারপর এখানে নিচে দেওয়া আছে, দেখেন একটা নাম দিছে আইফোন এক্স, নিচে একটা সাইজ দেওয়া আছে 1125 পিক্সেল বা ইন্টু 2436। এটা একটা সাইজ দেওয়া আছে, প্রত্যেকটাতে একটা ডিসপ্লের সাইজ দেওয়া আছে। যারা ইউআই ইউএক্স নিয়ে কাজ করে তাদের জন্য আর কি এই ডিভাইসের ইয়াগুলো দেওয়া। এই যে এখানে আরো কিছু সাইজ দেওয়া আছে, ভিউ মোডে ক্লিক করলে। তারপর ওয়েব, ওয়েবটা সাধারণত ওই যে আমরা যে ওয়েবসাইটে যেই কন্টেন্ট গুলো দেখি ওইগুলো একটা সাইজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বা আপনি যদি ওয়েবসাইটের জন্য কোনো ডিজাইন করেন তাহলে এই সাইজগুলো নিয়ে করতে হবে, বা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে সাইজ এত এত হতে হবে। বা রেগুলার সাইজ হিসেবে এই যে আছে 1080p, তারপর কমন সাইজ, এখানে ওয়েব ম্যাক্সিমাম ইত্যাদি অনেক সাইজ দেওয়া আছে। প্রিন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্টিং এর মধ্যে প্রথম আছে লেটার, এটা লেটারের সাইজ, তারপর A4 ডকুমেন্টের যে সাইজটা নিচে 210 mm বাই 297 mm, প্রিন্ট লার্জ এখানে A3, এই সাইজগুলো আমাদের বেশিরভাগ কাজে লাগে। ধরেন এই A4 লেটারটা খুবই কম কাজে আসে, A3 খুবই কম, A5 এইগুলো খুবই কম, বিজনেস কার্ড এই যে এটা এইগুলো খুবই কাজে আসে। এই ধরেন আপনি বিজনেস কার্ড ডিজাইন করলে ইনস্ট্যান্ট এখানে একটা ক্লিক করে আপনি আপনার ডকুমেন্ট সেট আপ করতে পারবেন। এখন প্রিন্টে আসার পরে কিন্তু এদিকে দেখেন আর একটু কালারটা, এইখানে দেখেন অন্যরকম, দেখেন ওয়েবে এলাম, দেখেন এইখানে তার যে প্রপার্টিজ গুলো আছে ওগুলো চেঞ্জ হয়ে গেছে। প্রিন্টে যাওয়ার পরে আরেক রকম হয়ে গেছে। এখন প্রিন্টের জন্য কিন্তু আমাদের আলাদা ডকুমেন্ট সেট আপ করতে হবে। শুধু চেঞ্জের ভিতরে আছে, শুধু কালার মোডটা চেঞ্জ করতে হয় প্রিন্টের ক্ষেত্রে, আর সবকিছুই সেম থাকে। এখানে আছে ব্র্যান্ডিং, এইগুলো এই ভিউ মোডে ক্লিক করলে এখানে ব্র্যান্ডিং এর জন্য কিছু আউটপুটের সাইজ দেখতে পারবেন। দেখেন এখানে আছে এড হাল্প পেজ, এডস হাফ পেজ, তারপরে আছে এডস মোবাইল ব্যানার, স্কোয়ার লোগো, ফ্যাবিকন, ফ্যাবিকন, এখান থেকে আমাদের ফ্যাবিকনটা খুবই কাজে লাগে। ক্লায়েন্ট অনেক সময় আপনাদেরকে বলে দেবে যে ফ্যাবিকনের এই সাইজটা দাও, বা 16 পিক্সেলের সাইজ ফেভিকন, 32 পিক্সেলের সাইজ, বা ফেভিকন 48 পিক্সেলের সাইজ, এই তিনটা সাইজে ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইতে পারে। যদি না চায় তাহলে অনেক ক্ষেত্রে আমাদের এই একটা লোগো ডিজাইন করার পর এই তিনটা সাইজেই ফেভিকনের ডিজাইনটা দিতে হবে। এখন ফেভিকন কি, যারা তা জানেন না তাদের জন্য আমি একটু দেখাইতেছি। দেখেন আমি একটা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করার পর এইখানে আমি যাব, এইখানে আমি আচ্ছা
এখানে যদি আমি গুগল অলরেডি তো আছে, তারপরে গুগলে ওপেন করি, দেখেন google.com-এ যাইলাম। উম, এই যে দেখেন, এটা কিন্তু গুগলে আসছে। গুগলে আসার পর দেখেন এই যে কর্নারে একটা আইকন দেখা যাইতেছে, এটা কিন্তু গুগলের লোগো। এখানে যদি আমি ইন্টারেস্টটা ওপেন করি, সেম, দেখছেন এই যে এই আইকনটা দেখতেছেন, এটা কিন্তু একটা লোগোর একটা ছোট সাইজ। এই ছোট সাইজটাই হলো এই ফেভিকনের সাইজ। এই 48 পিক্সেল দিলে, আপনি যদি 48 পিক্সেল নিয়ে নিয়ে একটা লোগো বা ফাইল মেক করেন, তারপর ক্লায়েন্ট ওইটা ইউজ করলে এই জায়গাটাই শো করবে। এই ফেভিকনের কাজটা হলো এটাই। এটা অনেক ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। অনেক সময়, বেশিরভাগই অনেক সময় আপনারা যখন ডিজাইন করবেন তখন এটা কাজে লাগবেই। তারপর সোশ্যালের জন্য আছে, সোশ্যাল তো আমরা জানি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার বা বর্তমানে যেটা এক্স নামে পরিচিত। এইখানের জন্য কিছু সাইজ আছে, দেখেন ফেসবুক পোস্টের জন্য একটা সাইজ, ইউটিউব থাম্বনেলের জন্য একটা সাইজ, তারপর ইনস্টাগ্রাম পোর্ট্রেট পোস্ট, এগুলোর জন্য একটা সাইজ দেওয়া আছে। আমরা দেখলেই, আপনি একটু রিড করলেই এইগুলো দেখতে পারবেন। এখন আমরা মূলত কন্ট্রোল এন এ প্রেস করার পর, আমরা যেহেতু নতুন, তাহলে আমরা একটা রেগুলার সাইজ নিয়ে নিব। ধরেন এখানে আমরা লিখবো, একটা ডকুমেন্টের নাম দিতে পারি। আমরা যে আর্টবোর্ডে কাজ করব বা একটা ডকুমেন্ট নিব যেটাতে আমাদের ডিজাইন করা হবে, তার একটা নাম দিই আমরা, মাই নিউ ডিজাইন। তারপর উইথ, উইথ মানে তো জানেনই, এটা হলো পাশ। পাশ কতটুকু নেবেন, 1200 পিক্সেল আছে, আমি পাশ 1000 পিক্সেল নিলাম। হাইট, হাইট নিলাম 1000 পিক্সেল, এখানে 1000 পিক্সেল আছে। অনেক সময় আমাদের পয়েন্টে কাজ করতে হইতে, পয়েন্টে লাগে না, আমরা বেশিরভাগ পিক্সেলই কাজ করি। পিক্সেল আছে, ইঞ্চিস আছে, মিলিমিটার, এই এইগুলোই অনেক সময় কাজে লাগে। তারপর যদি আমরা পিক্সেল নিয়ে কাজ করবো বেশিরভাগ, আর ইঞ্চিসেও আছে। ইঞ্চিসে আপনাদের একটু ঝামেলা মনে হবে, সবসময় পিক্সেল নিয়ে কাজ করবেন। পিক্সেল আর পয়েন্ট একই। তো পিক্সেল নেওয়ার পর আমরা এইখানে এই যে হাইট উইথ দেওয়ার পর এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করে নিব। এইদিকে আছে আবার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি যে ওরিয়েন্টেশনটা আমরা একটু এদিকে দেখি। দেখেন ভার্টিক্যাল আর হরাইজন্টাল, এই যে দেখেন লম্বালম্বি যে লাইনটা আছে, এটা কিন্তু ভার্টিক্যাল লাইন বা লম্বালম্বি বলতে পারেন। আর দেখেন নিচে একটা লাইন বাম থেকে ডান দিকে গেছে, এটা হলো হরাইজন্টাল। তাহলে দেখেন লম্বালম্বিটা আছে, তার মানে এটা ভার্টিক্যাল। এখন আমরা যদি একটা ডকুমেন্ট সেট আপ, আমরা যদি ডকুমেন্টের সাইজ সেম নেই, তাহলে ভার্টিক্যাল দিলে যেটা, ও হরাইজন্টাল দিলে সেমই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। দেখেন আমি ক্লিক দিতেছি, এটাতে ক্লিক নিতেছে না। না নেওয়ার কারণ হইলো, এটার আমার যে আউটপুটের সাইজ এটা সেম, সেম থাকলে আপনার ওইটা নিবেন। এখন আমি যদি 1200 পিক্সেল দিই, ওরিয়েন্টেশনটা দেই ল্যান্ডস্কেপ বা হরাইজন্টাল, এখন দেখেন নিচে, এখন কিন্তু এটা ক্লিক করলেই নিচে। তারপর যদি আমি পোর্ট্রেট মোড দেই, তাহলে এটা লম্বালম্বি আকারে প্রিভিউ হবে। তো এখন আমরা ওরিয়েন্টেশনটা দেখেন, আমি কিন্তু পোর্ট্রেটে নিচ্ছি, মানে ভার্টিক্যালে। ভার্টিক্যালে নেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন
আমার কিন্তু লম্বা লম্বি আকারে শো আর্টবোর্ডটা এখানে শো করছে। এখন আমি আবার কন্ট্রোল এন দিলাম। এখন যদি আমি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ বা হরিজন্টালে দেই, তারপর দেখেন কি হয়। দেখেন এখন কিন্তু এটা পাশে বেশি, লম্বায় কম। আর এই যে এটা লম্বায় বেশি, পাশে কম। তো এটা গেল ওরিয়েন্টেশন। এখন হলো যে আউটপুট। আউটপুট এখানে এক দেওয়া আছে, এর মানে কি? আউটপুট মানে হয় যে আমরা তো এই যে এইগুলোর, এটা প্রত্যেকটা এক একটা আউটপুট। এই যে দেখেন এখানে কিন্তু আউটপুট ওয়ান লেখাই আছে, বুঝছেন? আর এই যে এইদিকে লেখা আছে মাই নিউ ডিজাইন। আর আমাদের যে আউটপুট বা ডকুমেন্টটা, ওইটার নাম যেটা দিচ্ছি এটা এখানে আছে। তো এই আর্টবোর্ডটা হলো আপনি কয়টা আর্টবোর্ড নেবেন। নর্মালি আমাদের তো একটা আর্টবোর্ডই হয়, কিন্তু আমি তিনটা আর্টবোর্ড নিলাম। যদি আমার তিনটা আর্টবোর্ড লাগে তাহলে তিনটা নেওয়ার পর এটা এইখানে রেখে দিলাম। তারপর এদিকে আছে ব্লিড। ব্লিডটা কাজে লাগবে যখন আমরা কোনো একটা ডিজাইন প্রিন্টিং এর জন্য ডিজাইন করব। আমি ব্লিড নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো। এখন ব্লিডটা আপনাদের শুধু মাথা ঘামানো ছাড়া কিছুই না। আর তারপর আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ড তো আমরা অবশ্যই হোয়াইট সিলেক্ট করব। আর যে ট্রান্সপারেন্ট, এটা নতুন অ্যাড হয়েছে, বাই ডিফল্ট করা আছে, দেখা যাইতেছে এই ফটোশপের মতো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, হোয়াইটটাই সিলেক্ট রাখবো। তারপর কালার মোড, আমরা প্রিন্টিং বাদে যদি আপনি কোনো একটা ডিজাইন প্রিন্টিং এর জন্য তৈরি করেন, তাহলে আপনাকে অবশ্যই কালার মোড সিএম সিএমওয়াইকে রাখতে হবে। আর যদি আপনি কোনো একটা ডিজাইন ওয়েবসাইট হোক বা ওই অনলাইনে ইউজের জন্য হোক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহারের জন্য হোক, ওইটা করেন, তাহলে আরজিবি কালারটা সিলেক্ট করবেন। তারপর নিচে প্রিভিউ মোড আছে, এগুলো এইগুলো যেভাবে আছে বাই ডিফল্ট দিয়ে রাখবেন। আর মোর সেটিংস এ কিছু অপশন আছে, এগুলো আমাদের কোনো কাজে আসে না, কখনো লাগে না। তারপর আপনাদেরকে একটু দেখায় দিই, যেন যদি কখনো কারো কাজে লাগে। দেখেন এখানে এই যে আমরা কিন্তু সেম ভাবে এখানে ডকুমেন্টের নাম দিয়েছিলাম, সেম ভাবে নামটা এখানেও দিতে পারবো। তারপর প্রোফাইল, প্রোফাইলটা সরি প্রোফাইলটা কাস্টমে আছে, তার মানে আমরা এই যে ডকুমেন্টটা যে নিবো এটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। দেখেন এখানে লেখা আছে নাম্বার অফ আর্ট বোর্ডস। তো এখানে কয়টা আর্ট বোর্ড নেবেন? তিনটা। এখন একটা বাড়াই দিলাম, চারটা হলো। আর আর্ট বোর্ডটা আপনি কিভাবে চাচ্ছেন? দেখেন গ্রিড বাই র, মানে উপরে দুইটা, উপরে দুইটা, তারপর নিচে আরো দুইটা, এভাবে হবে। আর এখানে হলো একটা উপর নিচে, একটা উপরে, একটা নিচে, এইভাবে চারটা হবে। একটা হলো এদিকে দিলে দেখেন বাম থেকে ডান দিকে যাবে, তারপর এটা উপর থেকে নিচের দিকে আসবে। দেখেন এটা আবার সেম, লেফট টু রাইট লেআউট, মানে একটা সাজানো থাকবে। সহজ, পারবেন এগুলো, না পারার কিছু না, না বোঝার কিছু না। এখানে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই অনেক জিনিয়াস পারসন, তাদেরকে এত বোঝানো লাগে না। তারপরও আমি বুঝাইতেছি যারা একদমই বেসিক থেকে শিখতে চাচ্ছেন, তাদের সুবিধার জন্য। তো সেম এগুলো যে ব্লিড, ব্লিড এইখানে ছিল, এখানে শুধু শুধু আরেকটু অ্যাডভান্স ভাবে দেখাইছে। এই যে দেখেন কালার মোড, আমরা অবশ্যই বললামই তো, যখন অনলাইন ইউজের জন্য কোনো একটা ফাইল ডিজাইন করব তখন আরজিবি, আর প্রিন্টিং এর জন্য হলে সিএমওয়াইকে। তো এখন আমরা আরজিবি নিয়ে কাজ করব। তো ডকুমেন্ট, ক্রিয়েট এ ডকুমেন্ট, দেখেন আমরা আউটপুটটা একটা আরেকটার
নিচের দিকে দেখাইতেছে। এখন দেখেন এখানে 4টা ভাগ আছে। 4টা ভাগ হওয়ার কারণ হলো আমরা 4টা আর্টবোর্ড নিয়েছিলাম। দেখেন এখানে আমরা যে একটু আগে ডকুমেন্টটা সেট আপ করলাম, এইখান থেকে কিন্তু আবার ডকুমেন্টের আমরা একটু আরেকটু কাস্টমাইজ করে নিতে পারি। এখানে ব্লেড আছে, ব্লেডটা এখন দেখাবো না, আমি পরবর্তীতে দেখাইতেছি। প্রেফারেন্সটা এখন আর কাজে লাগবে না। আচ্ছা, দেখেন এখানে আউটপুট আছে। এখন আমাদের শুরুতে আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা সম্পর্কে জানবো। দেখেন উপরে আছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। এই যে এই লেখাগুলো যে দেখতেছেন, এগুলোর একটা নাম আছে ইলাস্ট্রেটর ভাষায়, এটাকে মেনু বার বলে। সফটওয়্যার একেবারে উপরের সারিতে এগুলো থাকে। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি, এখানে ফাইল, এডিট এই অবজেক্ট গুলোই থাকে। ফাইলের সেটিংস বা বড় ধরনের পরিবর্তনের কাজগুলো এখান থেকেই করা যায়। তারপর এই মেনু বারের যে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি, দেখেন এখানে এই মাউসটা হোভার করার পর দেখেন লেখা আসতেছে, হ্যাঁ, হোল্ড এন্ড শিফট কি, আচ্ছা দেখাইতেছি। এই দেখেন এখানে আছে স্ট্রোক প্যানেল, তারপর ইউনিফর্ম, রাউন্ড, অপাসিটি, এইগুলো আছে। এগুলোর একটা নাম আছে, এগুলোকে বলা হয় যে কন্ট্রোল বার বা অপশন বার। এই যে এই বারটার নাম, মেনু বারের ঠিক নিচে এর অবস্থান, এটাকে বলা হয় অপশন বার বা কন্ট্রোল বার। অপশন বার বা কন্ট্রোল বার বলার কারণ হলো যখন আমরা কোনো একটা টুল সিলেক্ট করব, এইখানে অনেকগুলো অপশন দেখাবে। দেখেন আমি এই শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর এখানে যদি একটা ড্র্যাগ করি, দেখেন এখানে কিছু অপশন দেখাইতেছে, বা এখান থেকে আমি এটা কন্ট্রোল করতে পারবো। দেখেন আমি একটা শেপ নিলাম, দেখেন এই যে এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। দেখেন এই যে কন্ট্রোল বার, এখন এই যে কন্ট্রোল বার বলা যায়, অপশন বার বলা যায় এই এই বারটাকে। তারপর এটা আপনাদের মুখস্থ রাখতে হবে না, শুধু জানানোর জন্য বা একটু প্রফেশনালিজমের কারণে শুধু আপনাদেরকে দেখিয়ে রাখতেছি। তো এরপর আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আইকন আছে। এইগুলোই হলো ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে সিলেকশন সিলেকশন টুল, পেন টুল, টাইপ টুল, তারপর বিভিন্ন শেপ টুল আছে, ইরেজার টুল আছে, এই ধরনের টুলই, সবকিছু টুলই এখানে থাকে। তাই এই অপশন, এই বারটার নাম বলা হয় টুল বার। সহজ কথা, এখানে এটাকে টুলস বার বলা হয়। তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টিস, রিটাইপটা এটা আপডেট ভার্সন গুলোতে নতুন অ্যাড হয়েছে। তারপর লাইব্রেরিজ, তো এই বারটাকে বলা হয় প্যানেল, প্যানেল ভার বা শুধু প্যানেলে বলা যায়। ছোট এইগুলো আপনার কাজের গতি বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে। ধরেন আপনি একটা এই প্রপার ইয়াতে ক্লিক করলেন, অবজেক্টটিতে, তারপর দেখেন এইখানে অনেকগুলো অনেকগুলো আপনারা এই এই যে শেপটা, এই শেপটাকে এডিট করার জন্য অনেকগুলো অপশন দেখতে পারতেছেন এখানে। এই প্যানেল বার থেকে এই যে এটার আকার আকৃতি, কালার পরিবর্তন,
সবকিছু এখান থেকে করা যায়। আবার অপশন বারেও এই ফিচার এই টুলের কাজগুলো আছে কালার চেঞ্জের। তারপর নিচে আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে দেখা এই যে দেখেন 9.24%, 0 ডিগ্রি। দেখেন এইগুলো হলো স্ট্যাটাস বার। এখন এই যে দেখেন জুম কতটুকু হইলো, 22.13% জুম হয়েছে। তো এটা হলো ইলাস্ট্রেটরের। উপরেরটা হলো মেনু বার, নিচেরটা হলো অপশন বার বা কন্ট্রোল বার। অপশন বার হওয়ার কারণ হলো যে যে আমরা কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলে এখানে ওই অবজেক্টের আকার আকৃতি পরিবর্তন বা ডিজাইনের জন্য কিছু অপশন থাকে, ওইগুলো এখান থেকে কন্ট্রোল করা যায়। যার কারণে এটা অপশন বার হিসেবে বলা যায়, কন্ট্রোল বারে বলা যায়। বাম দিকে যে আইকন গুলো আছে এগুলো টুলস বার। ডান দিকে আছে এটাকে প্যানেল বার বলে। এইটুক সবটা, যে এখান থেকে এইটুক সবটা টুলস বার। এখন আমাদের এই যে দেখতেছেন, যখন আপনি ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, আমার যে আর্টবোর্ডটা আছে এটার সাথে আপনাদের এটা ম্যাচ করবে না। ম্যাচ না করার ম্যাচ না করার কারণ হলো বাই ডিফল্ট ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর ওপেন করার পর এইভাবে আসবে, বা হ্যাঁ এইভাবে দেখাবে। হয়তো আপডেট হয়ে অনেকেরটা অন্যভাবেও দেখাইতে পারে, আমার সঠিকটা খেয়াল হইতেছে না। এইভাবে বা যেভাবেই থাকুক না কেন আমরা কাস্টমাইজ করে নিব। কিভাবে কাস্টমাইজ করব? আমরা ইলাস্ট্রেটর ওপেন করার পর এইখানে এই ইন্টারফেসটাতে আসবো। আসার পর সবার আগে আমাদের ডকুমেন্ট ইলাস্ট্রেটরটা কাস্টমাইজ করে নিতে হবে, যেন আমরা পরবর্তীতে কাজের জন্য আর কি কোনো কিছু খোঁজা না লাগে, সবকিছুই যেন হাতের কাছে পাওয়া যায়। তো আমরা উইন্ডোতে আসবো। উইন্ডোতে আসার পর এখানে দেখতে পারতেছেন যে ওয়ার্ক স্পেস মানে এই যে আমরা তো এই আউটপুটটাতে এই ইন্টারফেসটাতে আসার পর কাজ করব, এইটারই একটা পরিবর্তন দেখতে পারবো যখন আমরা এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করব। দেখেন এই যে সবকিছু এখানে একাধিক টুলস গুলো দেখাইতেছে। চাইলে আপনি একটু মিনিমাইজ করে নিতে পারেন। দেখেন এক লাইনে দেখাইতেছে, চাইলে ডাবল লাইনে নিতে পারেন। তো যদি আপনার কখনো কোনো ভুলবশত কারণে যদি এই টুলস গুলো এইভাবে না আসে বা একটু ইলাস্ট্রেটর উলট পালট লাগে, তখন আপনি উইন্ডোতে যাবেন। তারপর ওয়ার্ক স্পেস, দেখেন আপনি পুরো ইন্টারফেসটা রিসেট দিতে পারবেন। দেখেন রিসেট এসেনশিয়াল ক্লাসিক। দেখেন আমি কিন্তু এখন এটা রিসেট দিয়ে দিছি। এখন এটা নতুন অবস্থায় যেভাবে ছিল ওইভাবে আছে। তারপর আমরা এখানে কিছু অ্যাড করব, কিছু আমাদের কাজের সুবিধার জন্য কিছু অ্যাড করে নিব। এখানে অ্যাড করার জন্য আমরা উইন্ডোতে ক্লিক করব। আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে যে লেয়ারটা। আচ্ছা, লেয়ারের আগে আমরা কালারটা চুজ করি। কালার, এই যে কালারটা ড্র্যাগ এন্ড ড্রপ করবো এইখানে, এই যে এই দিকে নিয়ে আসলাম। কালারটা চাইলে আপনি এইখান থেকে টিক মার্ক দিলে দেখেন এখানে কিন্তু কালারটা চলে গেছে। এখানে ক্লিক দিলে আবার এখানে চলে আসছে। তো আমরা উইন্ডোতে যাব, কালারে ক্লিক করব। আমরা কালার গাইডটা অফ করে দেব। এটা আমার ভুলে ক্লিক হয়েছে। তো এই যে এইখানে অনেকগুলো ইন্টারফেস আসছে। আর যখন আপনি কোনো একটা ভুল ভুল কোথাও ক্লিক করার কারণে যদি ঠিক করতে না পারেন, তো তাহলে সেম ভাবে উইন্ডোতে যাবেন। তারপর ওয়ার্ক স্পেস রিসেট এসেনশিয়াল। দেখেন এখন এটা
একদম নতুন অবস্থায় যেরকম ছিল বাই ডিফল্ট ওইরকম অবস্থায় আছে। তো এগুলোই এগুলো আপনাদের ওইগুলো শুধু বেসিক শুধু জানা থাকলে হয়। যদি আপনি ইলাস্ট্রেটর ইউজ করতে করতে অভ্যস্ত হলে এগুলো অনায়াসে আপনি পারবেন। তো এটা ওপেন করার পর দেখেন আমি উপর দিকে যাইতেছি নিচের দিকে যাইতেছি। এটা মাউসের স্ক্রল হুইলটা আছে না, ওইটা আপ এন্ড ডাউন করলে এরকম এরকম একটা ভিউ ক্রিয়েট হইতেছে। তো আমরা দেখেন আমাদের কিন্তু একটু চোখে দেখতেও অস্বস্তি লাগতেছে যে অনেক দূর থেকে মনে হইতেছে, অনেক সাইজটা ছোট লাগতেছে। এখন এটা কিভাবে আমরা সুন্দরভাবে ভিউ করতে পারবো, তার জন্য আমাদের এটা জুম করতে হবে। শুরুতে আমরা শিখবো জুম। জুমটা কিভাবে করব, অনেকভাবে জুম করা যায়। প্রথম একটা জুম হলো আমরা কিবোর্ডের শর্টকাট কি যদি ইউজ করি ওইভাবে হলো কিবোর্ডে জেটে একটা ক্লিক করব, একটা ক্লিক করে ছেড়ে দিব, কোনো হোল্ড করে রাখবো না। যেটা একটা ক্লিক করলে দেখেন একটা প্লাস আইকন আসছে, প্লাস মানে ধরেন আমরা একটা জুমের আইকন আসছে, এই দেখেন এইখানেও জুম। এখন যেটা যদি কারো হয়তো কিবোর্ড হয়তো কানেক্ট করা নাও থাকতে পারে, বা কোনো কারণে কিবোর্ড ইউজ করতে চাচ্ছেন না, তাদের জন্য সহজ হলো এই দেখেন জুম, সরি, এই যে এইখানে জুম, এই যে এই জুম আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা প্লাস চিহ্ন আসছে, তারপর আমরা ক্লিক করে একটু বাম পাশে নিলে এটা জুম আউট হবে, ডান পাশে ক্লিক এন্ড ড্র্যাগ করে ডান পাশে নিয়ে আসলে এটা জুম ইন হবে। জুম ইন, বাম পাশে জুম আউট, ডান পাশে নিলে জুম ইন। এটা তখনই কাজ করবে যখন আপনি মাউসের রাইট মাউসের লেফট বাটন যেটা আছে রেগুলার বাটনটা, ওইটাতে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, তখনই এটা কাজ করবে। এরপর হলো দেখেন আমরা জুমটা কিভাবে করবো, দুই ভাবে, একটা হলো কিবোর্ডের জেটে ক্লিক করে রাইট সাইডে নিলে জুম ইন হবে, লেফট সাইডে নিলে জুম আউট হবে। দেখছেন কি সুন্দরভাবে হচ্ছে। তারপর আছে এখানে আইকন আছে, আইকনে ক্লিক করার মাধ্যমেও করতে পারবো। তারপর আছে অল্টার, কিবোর্ডে অল্টার প্রেস এন্ড হোল্ড করবেন। তারপর মাউসের হুইল বাটনটা যে আছে স্ক্রল হুইল, এটা উপর দিকে আপ আপারের দিকে এটা ঘোরাবেন, বা উপর দিকে নিলে দেখবেন জুম ইন হচ্ছে, পিছনের দিকে নিলে দেখবেন জুম আউট হচ্ছে। জুম ইন জুম আউট এটা তখনই কাজ করবে যখন আপনি কিবোর্ডের অল্টার কিটা চাপ দিয়ে ধরে রাখবেন। যদি এক ক্লিক করেন তাহলে এটা কাজ করবে না, প্রেস এন্ড হোল্ড করতে হবে। প্রেস এন্ড হোল্ড মাউসের হুইলটা জুম ইন করবেন, জুম আউট করবেন, মানে উপরের দিকে নিলে জুম ইন হবে, পিছনের দিকে নিয়ে আসলে জুম আউট হবে। তো এটা গেল, এটা এখান থেকে তিন ভাবে জুম ইন, তিন ভাবে। আরেক ভাবে হইলো যে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন, তারপর পেজ বাটনটা ক্লিক করে ধরে রাখবেন, দুইটাই একসাথে ধরে রাখবেন। তারপর দেখেন এই যে জুমের আইকনটার মতো আইকন একটা শো করছে, তারপর এই বাম দিকে আনলে জুম ইন হবে, ডান দিকে আনলে জুম ইন হবে, বাম দিকে নিলে জুম আউট হবে। দেখছেন এখন আমি কন্ট্রোলটা কিন্তু চাপ দিয়ে ধরেই রাখছি, যদি আপনি চাপ দিয়ে না ধরেন তাহলে এটা জুম ইন জুম আউট হবে না। তো এখন আমি যদি দুইটাই ছাইড়া দিই দেখেন আমার এখন কিন্তু জুম হচ্ছে না, এখন কোনো জুম হচ্ছে না। এটা আপনার ইনস্ট্যান্ট কাজ করে। আমি যদি জুম আইকনটিতে নেই তাহলে দেখেন আমার জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। তারপর আবার সিলেকশন টুলে যাওয়ার পরে আমাদের কি এই
উম, আমাদের যে জুম ইন টুলটা আছে ওইটার কাজটা বন্ধই হয়েছে। এখন আমি যদি কন্ট্রোল কি আর স্পেস বাটন দুইটা একসাথে ধরে রাখি তাহলে দেখেন জুম যে আইকনটা এটাই শো করছে আর জুমের কার্যক্রমটা এখানে করা যাইতেছে। দেখেন এভাবে জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। এরপর হলো এরপর হলো মুভিং। দেখেন আমরা কিভাবে আমাদের ভিউটা চারপাশে মুভ করব। এটা অনেক ভাবে করা যায়। আমরা সবচেয়ে সুন্দর হয় যে স্পেস বাটনটা চাপ দিয়ে ধরবেন আর মাউসে ক্লিক করে এইদিকে ওইদিকে ড্র্যাগ করলেই আপনারা এটার কার্যক্রমটা কিভাবে তা দেখতে পাবেন। ও আরেকটা বিষয় বাকি রইলো যে আমরা সব সময় আমরা অনেকভাবে জুম ইন জুম আউট করতে পারি। আরেকটা আছে অল্টার প্রেস করে কিবোর্ডের মাইনাস যদি দেন তাহলে এটা জুম আউট হবে আর কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে কিবোর্ডের। তো আমরা সবসময় কিবোর্ডের অল্টার স্পেস করে জুম ইন করবো জুম আউট করবো। এখন আপনি এটাই ইউজ করতে আমি রেকমেন্ড করতেছি, কারণ যখন আপনি অল্টার প্রেস এন্ড হোল্ড অল্টার আর স্পেস বাটন প্রেস এন্ড হোল্ড করে ধরে রাখবেন তারপর ড্র্যাগ করবেন তখন দেখবেন জুমটা অনেক স্মুথলি হচ্ছে। দেখেন অনেক স্মুথ। কিন্তু যখন অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বাটনটা ঘোরাবেন তখন দেখেন কিরকম যেন এই এই এফপিএস কম এরকম মনে হইতেছে। দেখেন কিরকম পিক্সেলেটেড লাগতেছে, ভালো দেখা যাইতেছে না। আর অল কন্ট্রোল আর স্পেস বাটনটা যখন ধরবেন দেখেন কি সুন্দর জুম হচ্ছে, কি সুন্দর জুম, অনেক স্মুথলি হচ্ছে। তারপর মুভিংটা হলো স্পেস বাটনটা চাপ দিয়ে ধরবেন এইদিকে ওইদিকে, এই যে ক্লিক করে আমি এইদিকে ওইদিকে নিচ্ছি। এটা কিভাবে করা যাচ্ছে? কিবোর্ডের স্পেস বাটনটা চাপ দিয়ে ধরার কারণে এটা করা যাইতেছে। এরপর হলো আমরা এখন দুইটা বিষয় শিখলাম যে কিভাবে জুম ইন করব। জুম ইন কয়েক ভাবে করা যায়। একটা হলো কিবোর্ডের কিবোর্ডের জ্যাড বাটনটাতে ক্লিক করবেন, জুম আইকন আসবে, তারপর ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। তারপর আরেকটা হলো যে এইখানে একটা জুম আইকন থাকবে, জুম আইকনটিতে ক্লিক করবেন, ড্র্যাগ এন্ড ড্র্যাগ করবেন, সরি লেফট ড্র্যাগ, রাইট ড্র্যাগ, যেই পাশেই ড্র্যাগ করবেন ওইটা ওইদিকেই শো করবে আপনার এখানে। তারপর হলো কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে রাখবেন, তারপর মাউসের স্ক্রল বাটনটা উপর দিকে নিলে এটা জুম ইন হবে, পিছনের দিকে ঘোরালে এটা জুম আউট হবে। এটা গেল তিনটা। তারপর আরেকটা হলো সবচেয়ে যেটা ভালো মানে আমার কাছে লাগে ওইটা হলো কন্ট্রোল এন্ড স্পেস দুইটা একসাথে ধরে রাখবেন, তারপর এই যে এইভাবে জুম ইন জুম আউট করবেন। এখানে আমি ক্লিক করছি একটা, তারপর এটা অনেক স্মুথলি জুম ইন জুম আউট হচ্ছে। তারপর আমরা শিখছি মুভিং। মুভিংটা হলো ওই যে স্পেস বাটনটা ধরবেন, তারপর এক ক্লিক দিয়ে আপনি এই দেখেন এইটার ভিউ পয়েন্টটা কোন দিকে, দেখেন দেখেন এইদিকে কাটা পড়ছে। এখন আমি ফুল আমার এই জায়গাটায় কিভাবে আনবো, এই জায়গাটা আনার একটা সহজ উপায় হলো এটা মুভ টুলে নিয়ে আসি আমরা। মুভ কিভাবে করব বা মুভিং কিভাবে করবো, এই যে স্পেস বাটনটা ধরে এইদিকে, আর এটার জন্য কিন্তু আবার জুমের মতো এটারও একটা আইকন আছে, এই যে হ্যান্ড টুল। আমরা হ্যান্ড টুল দিয়ে এটা মুভিং করাবো। এই যে হ্যান্ড দিয়ে ধরছি, এটা এদিক সেদিকে নিয়ে যাইতে পারতেছি। তো এইগুলো আমরা শিখলাম মুভিং। এখন হলো আর্টবোর্ড চার্টটা। এখন আমি তো আর্টবোর্ডে ক্লিক করলাম, আর্টবোর্ড তো সিলেক্ট হইতেছে না। এই মুহূর্তে করণীয় কি?
কারণ আমার আর্টবোর্ড লাগবে একটা, কিন্তু এখানে আর্টবোর্ড 4টা। আর্টবোর্ড ডিলিট করার অপশন কি? আর্টবোর্ড আমরা 2 ভাবে বা 3 ভাবে ডিলিট করতে পারবো, বা আর্টবোর্ডের আকার আকৃতি চেঞ্জ করতে পারবো। আর্টবোর্ডের সবকিছু আমরা 3-4 ভাবে করতে পারবো। কিভাবে? দেখেন এখানে 4টা আর্টবোর্ড আছে। এখন আমার টুল বারে যাবতীয় টুলস এর কাজ দেওয়া আছে, আপনাকে তা শিখতে হবে। শেখার একমাত্র উপায় হলো আমি যেভাবে দেখাইতেছি এইগুলো নোট রাখেন, এইগুলো একটু ফলো করেন। তো আমরা আর্টবোর্ড, এখানে আর্টবোর্ড গুলো যে আছে, এই আর্টবোর্ড গুলো কিভাবে আমাদের নিজের মতো কাস্টমাইজ করব, তার জন্য এখানে দেখেন আর্টবোর্ড, দেখেন নামটা এখানে দেওয়া আছে আর্টবোর্ড। এটাকে আর্টবোর্ড টুল বলা হয়। আর্টবোর্ড টুলে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এইটা সিলেক্টেড অবস্থায় আছে, দেখাইতেছে। এইটাতে যদি একটা ক্লিক করে, এখন দেখেন ওইটা নাই, এইটাতে সিলেক্ট করে রাখছে, এটা সিলেক্ট হয়েছে। এখন এইটার আমরা যাবতীয় কাজ করতে পারবো। এই প্লাস এখানে ক্লিক করলে আরেকটা আর্টবোর্ড বাড়বে। তারপর এদিকে এই অংশে ক্লিক করে সাইডে নিলে এটা বড় হবে, পাশ হবে। উপর দিকে নিলে উপর দিকে যাবে। তো আমরা দেখেন এখানে 4টা আর্টবোর্ড আছে। এখন আমি যদি কোনোটা ডিলিট করতে চাই, এই আউটপুটে ক্লিক করব, কিবোর্ডে ডিলিট করব। তারপর এটাতে একটা ক্লিক করব, এই কিবোর্ডে ডিলিট বাটনটিতে ক্লিক করব। ক্লিক, ডিলিট। এখন আপনি ডিলিট বাটন না দিয়ে ব্যাক স্পেস বাটনে দিতে পারেন। এই গেল একটা। এখন ধরেন আপনি ডিলিট করতে যায় ভুলে আপনার যে অরিজিনাল ফাইলটা ওইটা ডিলিট করে ফেলছেন, তখন কি করবেন? এর জন্য আমাদের সবচেয়ে সহজ হলো কন্ট্রোল জেড। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, কন্ট্রোল জেড এর কাজ কি তা জানি না এরকম হয়তো কেউ নাই। আমাদের ইলাস্ট্রেটরে কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড এইগুলো খুবই প্রয়োজনীয়, খুবই কার্যকরী। এইগুলো আমাদের বেশি কাজে আসে। দেখেন আমি এটা ডিলিট করে দিচ্ছি ভুলে। তারপর কিবোর্ডে কন্ট্রোল জেড দিলে এটা পূর্বের অবস্থায় ফিরে আসতেছে। দেখেন এখন কন্ট্রোল শিফট জেড প্রেস করলে দেখেন এটা কিন্তু আগের অবস্থায়, যখন আমরা ডিলিট করে দিছি ওই ডিলিট অবস্থাতেই চলে গেছে। তো কন্ট্রোল জেড দিলে আবার চলে আসছে। দেখেন আমি কন্ট্রোল জেড দিলাম, আমার আগে যা ডিলিট করছি সবকিছুই চলে আসছে। এখন কিন্তু আবার এখানে দেখতে পারতেছি যে আমি তো কোনো কিছু করতে পারতেছি না। ক্লিক করতেছি, ক্লিক নিতেছে না, ক্লিক নিবে না, এটা স্বাভাবিক। আর্টবোর্ডের এটা রূপটাই এরকম থাকে। এখন আপনাকে করতে হবে যে এই যে আর্টবোর্ড আইকনে ক্লিক করে দেখালাম। এখন আরেকটু সহজ হলো কিবোর্ডের শিফট ও, কিবোর্ডের শিফটে একটা ক্লিক করবেন, চাপ দিয়ে ধইরা ওতে একটা ক্লিক করবেন। তারপর দেখেন এই যে আমরা এই যে আর্টবোর্ডে কিন্তু এটা সিলেক্ট হয়েছে, শর্টকাট কি হিসাবে শিফট ও আছে। এখন এই যে আমরা সেম ভাবে ব্যাক স্পেসে ডিলিট করতে পারবো। তারপর ডিলিট বাটন ক্লিক প্রেস করে ডিলিট করতে পারবো, অনেকভাবে ডিলিট করতে পারবো। এখন আপনি দুইটা দেখালাম, একটা আইকনে ক্লিক করার পর ডিলিট বা কাস্টমাইজ। এই যে দেখেন আমি কিন্তু এখন এটা এইদিকে ওইদিকে মুভ করতেছি, দেখছেন এইভাবে ওইভাবে মুভ করতেছি। এখন আরেকভাবে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। দেখেন আর্টবোর্ডটাতে একটা ক্লিক করুন, প্রথমে এখানে ক্লিক করা আছে, এইখানে ক্লিক করা অবস্থায় আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না আর্টবোর্ডের। আমাদের কিন্তু এটা আর্টবোর্ড, এইখানে আমরা ডিজাইনটা করব এটার ভিতরে। তো আমাদের আর্টবোর্ডটা যদি কাস্টমাইজ করি তাহলে আর্টবোর্ডে একটা ক্লিক করব, তারপর এই প্যানেল বারে দেখেন এখানে লেখা আছে এডিট আর্টবোর্ড। তার মানে সহজ কথা, আমরা আর্টবোর্ডে যে এটা আমাদের আর্টবোর্ড, এটা আমি চাইতেছি যে সাইজটা বড় ছোট করতে, তাহলে এডিট আর্টবোর্ডে ক্লিক করলাম। দেখেন এই যে জুম টুলের মধ্যে চলে গেছে। তাহলে এই যে
আমরা সেম ভাবে সাইজ বড় ছোট করব, এদিক ওদিক মুভিং করব। এই যে মুভিং। এখন দেখেন আমি তো আর্টবোর্ড সব ডিলিট করে ফেলছি, কিন্তু হঠাৎ আমার একটা আর্টবোর্ড দরকার, তখন কি করব? সেম আমরা হয় জুম টুলের যাব, এখানে জুম টুল ক্লিক করব একটা। এই যে দেখেন, দুই ভাবে আমরা এটা আর্টবোর্ডের সংখ্যা বাড়াতে পারবো। একটা হলো এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে একটা একটি ক্লিক করলে একটা আর্টবোর্ড বাড়তেছে। তারপর আমাদের এটা একটু দেখা যাইতেছে যে একসাথে মিশ্রিত অবস্থায় কিরকম বাজে দেখা যাইতেছে, তাহলে আমরা একটা ক্লিক করে একটু সাইডে নিয়ে যাই, সাইডে নিলাম। তারপর এই যে দেখেন এখানে প্লাস চিহ্ন, এইদিকে আরেকটা আর্টবোর্ড চলে আসছে। এখন আমাদের কাজ হলো যে এটা ছোট বড়, এই যে দেখেন এই এই পাশটাই ধরে এইদিকে নিলে এটা আর্টবোর্ডটা ছোট হইতে, পাশে বড় করতে পারতেছেন, এইদিকে লম্বায় বড় ছোট করতে পারতেছেন, আর এদিকে তার একদম হাইট উইথ একসাথেই বড় ছোট হইতেছে। এখন আমাদের এইভাবে নয়, একটা আর্টবোর্ড থেকে অনেকগুলো বানালাম। এখন আরেকভাবে কিভাবে বানাবো? এই দেখেন আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে রাখলেই দেখেন এখানে দুইটা মাউস, আমাদের মাউসের পয়েন্টারটা একটু লক্ষ্য করেন, দেখেন দুইটা মাউসের আইকন দেখা যাইতেছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। এর মানে হলো আপনি এখন এই একটা আর্টবোর্ডকে দুইটা বানাতে পারবেন, শুধু একটা ক্লিক করে এই পাশে নিয়ে আসবেন। এটা কিন্তু তখনই ছেড়ে দিবেন যখন আপনার এই আর্টবোর্ডটা নেওয়া শেষ, কারণ এখন আর আর্টবোর্ড নেবেন না, তখন আপনি অল্টারটা ছেড়ে দিবেন। অল্টার না ধরে যদি এদিকে ড্র্যাগ করেন তাহলে এটা কাজ করবে না। আমি অল্টার চাপ দিয়ে ধরছি, দেখেন অল্টার নাই, এখন কিন্তু এটা কাজ করতেছে না। এখন অল্টার চাপ দিয়ে ধরছি, একটা ক্লিক করে নিচে নিয়ে আসছি, দেখেন উপরেরটা রয়েছে নিচেরটাও রয়েছে। এখন আরেকটা বিষয় হলো আমরা এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, এখন আমরা চাই যেন আর্টবোর্ডটা তো অল্টার চাপ দিয়ে ধরে এই পাশে কপি করলাম, দেখেন আমি কিন্তু উপরে যাইতেছে, আমার হাতে ঠিক মতো সোজা ভাবে যাইতেছে না, চাই যেন একদম সোজা থাকে। এখন তো সোজা আমি বুঝবো কিভাবে, সোজা নিব কিভাবে? দেখেন এই যে এখানে নিয়ে আসলাম, দেখেন সাইজটা এখানে ছোট বড় দেখেন, আর এইদিকে নিচে চলে আসছে, এইদিকে আবার এই এই প্রথমটা উপরের দিকে হয়ে যাইতেছে। এখন সোজা সোজা ভাবে কিভাবে নিয়ে আসবো? সোজা ভাবে আনার জন্য একটা সহজ টেকনিক হলো আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করব, অল্টার চাপ দিয়ে ধইরা, অল্টার চাপ দিয়ে ধরা অবস্থায় শিফটে ক্লিক করব, কিবোর্ডে শিফট, শিফটে ক্লিক করলে দেখেন এটা একদম একটা লাইন দেখা যাইতেছে, মিড পয়েন্ট লাইন। দেখছেন? দেখেন আমার ইলাস্ট্রেটরে একটা লাইন দেখা যাইতেছে। এখন এই লাইনটা একদম সোজা কিন্তু যাইতেছে। আমি যদি শিফট ছাইড়া দিই তাহলে লাইন, দেখেন আমার লাইন বাঁকা হয়ে গেছে। দেখছেন? লাইন বাঁকা হয়ে গেছে। চাইলে উপর নিচে যাইতেছে। এখন শিফটে ধরলে একদম লাইন বরাবর যাইতেছে। এইভাবে নিয়ে আসলাম। সেম উপরের দিকে নেওয়ার বেলা একই কাহিনী। আমরা আউটপুটটা সিলেক্ট করব, অল্টার চাপ দিয়ে ধরবো। তারপর লাইন সোজা ভাবে নেওয়ার জন্য শিফটে ক্লিক করব, অল্টার চাপ দিয়ে ধইরা একটু ড্রাগ করার পর এই যে শিফটে ধরলেই এটা সোজা ভাবে যাবে। সেম ভাবে আমরা এইভাবে আর্টবোর্ড গুলো কাস্টমাইজ করতে পারবো। এখন আমরা আবার এই আর্টবোর্ড কিভাবে ডিলিট করবো? এইখানে এডিট আর্টবোর্ড পোস্ট লেখা আছে, এডিট আর্টবোর্ডে ক্লিক করলাম বা শিফট ও তে ক্লিক করলাম। সরি, আমার এখানে বাংলা সেট করা থাকলে আপনার ইলাস্ট্রেটর এই শর্টকাট কি কাজ করবে না। তো শিফট ও তে ক্লিক করার পর আমার আর্টবোর্ড আছে, আর্টবোর্ড ক্লিক করলাম, ডিলিট। আমার এগুলো দরকার নেই, একটা ডিলিট করলাম।
একটা আউটপুট রয়েছে, একটা আউটপুট কিন্তু ডিলিট হবে না। এই দেখুন, ব্যাক স্পেস দিলাম, ডিলিট দিলাম, ডিলিট হচ্ছে না। এই একটা আউটপুট আপনার থাকবে, এই একটা ডিলিট হবে না। এই একটার জন্য আপনার এই পুরো ডকুমেন্টটাই কেটে দিতে হবে। তো আমরা তাহলে শিখলাম প্রথমে ইলাস্ট্রেটর ওপেন ওপেন করার পর আমরা যেই ডিজাইনটা করব, এটা কিসের মধ্যে ডিজাইনটা করব, যে কি সাইজ নিয়ে করব, ডিজাইনটা কি একটা লোগোর হবে নাকি একটা ফেসবুকের কভার ফটোর জন্য ডিজাইন হবে, নাকি ইনস্টাগ্রামের পোস্টের জন্য ডিজাইনটা হবে, ব্যানারের জন্য, নাকি অন্য কোনো কিছুর জন্য ডিজাইনটা হবে। তার কিন্তু একটা সাইজ আছে, এই সাইজটা আপনারা দেখবেন। দেখার পর যদি সাইজটা সাইজটা নেওয়ার পর তো আপনারা কাজ করবেনই। এখন শুরুতেই তো আপনি আর প্রজেক্ট নিয়ে কাজ করবেন না, যার কারণে আপনি কিবোর্ডের ওই কন্ট্রোল বাটনটাতে একটা ক্লিক করবেন। কন্ট্রোল বাটনে এই সরি কন্ট্রোল এন বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি এই যে এখানে উইডথ দিবেন, এটার পাশ কতটুক, হাইট কতটুক। সবসময় আমরা পিক্সেল নিয়ে কাজ করব। এই ওরিয়েন্টেশন, লম্বা নাকি পাশ, আউটপুটের সংখ্যা কয়টি, আমি একটি দিলাম। তারপর ব্লিডটা আমি পরে দেখাবো। এখানে আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, মানে আউটপুটের কালার কি হোয়াইট, আমরা সবসময় হোয়াইট নিয়ে কাজ করব। তারপর কালার মোড, এখানে আরজিবি দেওয়া। আরজিবি দেওয়ার কারণ হলো আমরা যে ডিজাইনটা করবো এটা শুধু অনলাইন ইউজের জন্য করা হচ্ছে, যার কারণে আরজিবি এটা আমি সিলেক্ট করে রাখছি। সিএমওয়াই কে নিচে দেওয়া আছে। সিএমওয়াই কে কি কিভাবে কাজ করে, এটা হলো আমরা যখন প্রিন্টিং এর জন্য কাজ করব তখন কালার মোডটা অবশ্যই সিএমওয়াই কে দিয়ে নিব। এরপর আমরা বাকি কোনো কিছু, রাস্টার ইফেক্ট আমরা সবসময় হাই নিব বা 150 ppi। এটা হলো আপনার ফাইলের কোয়ালিটি। আমরা তো অবশ্যই চেষ্টা করব ক্লায়েন্টকে সর্বোচ্চ রেজুলেশনের ফাইলটা দেওয়ার। তো আমরা হাই 300 ppi নিব, তারপর ক্রিয়েটে দেব। ইলাস্ট্রেটর এই আমাদের এই ক্যানভাসে আসার পর আমরা কি করব, যে কিভাবে জুম ইন জুম আউট করতে হয়। জুম ইন জুম আউট কয়েকভাবে করা যায়। একটা হলো যে জেড বাটনে ক্লিক করলে দেখেন জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, ক্লিক মাউস দিয়ে। তারপর এইখানে একটা জুম আইকন আছে, এই যে জুম আইকনটাতে ক্লিক করলাম, এই যে দেখেন জুম ইন জুম আউট হচ্ছে। এখন কাজের মধ্যে তো আমার বারবার এখানে ক্লিক করা সম্ভব না, যার কারণে আমরা কিবোর্ডের অল্টার ক্লিক করে ধরে রাখবো। এই যে মাউসের হুইলটা আছে না, স্ক্রল হুইল, এটা এই জুম ইন জুম আউট করব। এটা উপর দিকে নিলে এটা জুম ইন, পিছনের দিকে ঘোরালে জুম আউট হবে। তারপর আছে আমরা কন্ট্রোল বাটন আর স্পেস বাটন দুইটা একসাথে ধরে, এটা সবচেয়ে ভালো লাগে আমার। দেখেন স্মুথলি কিন্তু জুম ইন হচ্ছে, স্মুথলি, দেখছেন। আর যদি অল্টার দেয়া জুম দেয়া দেই, দেখেন এটা কিভাবে হচ্ছে, এটা আপনার সবচেয়ে ভালো। তারপর আমরা মুভিং মুভিং কিভাবে করব, এটা হ্যান্ড টুল দিয়ে আপনারা আর্টবোর্ডটাকে মুভ করাতে পারবো এদিক সেদিক। এটা দুই ভাবে করা যায়। দেখেন এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুলের শর্টকাট কি হলো এইচ। এভাবে থাকলো, এইচটাতে ক্লিক করলে দেখেন এটা আমি মুভ করতে পারতেছি। এই জুম ইন জুম আউট, এই এইচ দিয়ে হ্যান্ড টুল দিয়ে আমরা যখন এটা এদিক সেদিক মুভ করাবো, বা হ্যান্ড টুল তো আমাদের সবসময় এসে চাপ দেওয়া লাগতেছে বা এখানে আসা লাগতেছে, সবচেয়ে সহজ হলো আমাদের হাতের কাছেই স্পেস বাটন আছে, এটাতে চাপ দিয়ে ধরলাম, দেখেন মুভ করতে পারতেছি। স্পেস বাটন ছেড়ে দিলাম, দেখেন এটা আর মুভ হচ্ছে না। তো তারপর আমরা আর্টবোর্ড কিভাবে কাস্টমাইজ করবো, দেখেন আর্টবোর্ড কাস্টমাইজের জন্য এইখানে আছে আর্টবোর্ড শিফট ও, এই যে শিফট ও বা আর্টবোর্ডের আইকন আছে, এটা ক্লিক করলে দেখেন এখানে আর্টবোর্ড আমি বাড়াইতে পারতেছি, নিচের দিকে নিয়ে আসতেছি, ডান পাশে নিতেছি। এটা ছেড়ে দিলাম।
তারপরে যে স্পেস দিয়ে একটা মিডিলে আনলাম, মুভিং টুলের কাজ হলো। এখন আমার একটু ভিউটা কিরকম ভালো না, এদিকে অনেকটা জায়গা আছে, আমি চাইলে জুম করে নিতে পারি। জুম কিভাবে করব? কয়েকভাবে তো বললাম, কন্ট্রোল প্লাস স্পেস বারটা চাপ দিয়ে ধইরা একটু ড্র্যাগ করব, তারপর দেখেন জুম হয়েছে। এখন ভিউটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আর্টবোর্ড কিভাবে কাস্টমাইজ করবে দেখেন, এই যে আর্টবোর্ড এর আইকনে ক্লিক করে কাস্টমাইজ করা যায়। ডিলেট, তারপরে এখানে আছে, এখানে এডিট আর্টবোর্ড, ডিলেট, ডিলেট। এখন আমরা যদি দেখেন এখানে একটা ক্লিক করে কিন্তু আর্টবোর্ড আমাদের একটা একটা কপি হইতেছে। এখন আমি সেই অনেকগুলো আমার আর্টবোর্ড দরকার, 20-30টা। তখন কি করব? তখন আমাদের কাজ হলো, দেখেন আর্টবোর্ডে আসবো সবার আগে। আর্টবোর্ডে আসার পর তো আমরা এডিট আর্টবোর্ডে অবশ্যই ক্লিক করব, না হলে আর্টবোর্ড আইকনটিতে ক্লিক করব। তারপর সবগুলো সিলেক্ট করব। এখন দেখেন সবগুলো কিভাবে সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করতে হলে আপনাকে অবশ্যই আর্টবোর্ড একটাতে ক্লিক করবেন। তারপর শিফট বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। অবশ্যই একটা আর্টবোর্ড সিলেক্ট করার পর শিফট বাটনটা চাপ দিয়ে ধইরা তারপর অন্যটাতে একটা ক্লিক, এইটাতে একটা ক্লিক, এইটাতে একটা ক্লিক। এখন শিফট ছাইড়া দিতে পারেন। শিফট ছাইড়া দেখেন আমার 4টা আর্টবোর্ড সিলেক্ট হয়েছে। এখন দেখেন আমি এইগুলোরে কপি করব। কপি কয়েকভাবে করা যায়, কন্ট্রোল সি দিয়েও করা যাবে, আবার অল্টার দিয়ে করা যাবে। কিবোর্ডের অল্টার, ALT নামক যে বাটনটা, এটাই অল্টার বাটন। এই অল্টার বাটনের চাপ দিয়ে ধরে রাখলে দেখেন সেম দুইটা মাউসের পয়েন্টার দেখা যাইতেছে। এটা আমি একটু ক্লিক করে ড্র্যাগ করব। এখন দেখেন বাঁকা হইতেছে, আমি তো একটু আগেও শিখাইলাম, বাঁকা যেন না হয়, সোজাভাবে যেন যায়, তার জন্য শিফট বাটনে ক্লিক করব। দেখেন আমি কিন্তু এইদিকে নিয়ে আসছি, শিফটে ক্লিক করলে দেখেন এটা কিন্তু একদম সোজা চলে গেছে। শিফটে দিলাম, তারপর আমি আমার মাউসটা ছেড়ে দিলাম। মাউসটা আগে ছাড়বেন। মাউস যদি আগে না ছাড়েন তাহলে আপনার আউটপুটটা কপি হবে না। দেখেন এখন আমার কিন্তু 4টা একসাথে কপি হয়ে গেছে। এখন আমি 4টা যদি সিলেক্ট করি, শিফটে ক্লিক করছি, শিফটে চাপ দিয়ে ধরে রেখে তারপর একটা একটা সিলেক্ট করলাম। এখন 8টা সিলেক্ট হয়েছে। কারণ 8টা তো এইভাবে মুভও করতে পারবো। এখন 8টা যদি কপি করি, অল্টার চাপ দিয়ে ধরবো, তারপর এদিকে নিব। এখন দেখেন আমার লাইন বাঁকা হইতেছে। এখন আমি একটা এই অল্টার চাপ দিয়ে ধরে রাখা অবস্থাতেই একটা আঙ্গুল দিয়ে শিফটে ক্লিক করলাম, দেখেন একদম তার সোজা চলে আসছে। দেখছেন? এখন আমাদের আরেকটা কাজ হইলো যে আমার এইভাবে আর্টবোর্ড কপি না কইরা আর্টবোর্ডে গেলাম, এভাবে কপি ডিলিট করলাম অনেক, একটা আর্টবোর্ড রাখলাম। এখন আমি চাই যেন এই আর্টবোর্ডটা এইভাবে কপি না কইরা অন্য আরেকটি আর্টবোর্ড পাশ দিয়ে বা আমার র্যান্ডম একটা সাইজ নিয়ে ক্রিয়েট করতে। তাহলে এই যে দেখেন আমি যেই যেই পাশে এই আর্টবোর্ডটা সিলেক্ট করা অবস্থায় যেই স্পেসেই ক্লিক করে ড্র্যাগ করতেছি, দেখেন এই সাইজে কিন্তু একটা আর্টবোর্ড হইতেছে। এগুলোর প্রত্যেকটা একটা আর্টবোর্ড। এইগুলোর দেখেন, এখন আপনার দরকার যেন আর্টবোর্ডের একটা নির্দিষ্ট সাইজে দরকার। এখন সাইজটা কিভাবে কি করবেন? অবশ্যই আর্টবোর্ডের কাজ করতে হলে আমাদের আর্টবোর্ডটা সিলেক্ট না কইরা আর্টবোর্ডের কোনো ভ্যালু চেঞ্জ করা যাবে না, বা আর্টবোর্ডটা আমরা কোনো কিছুই এডিট করতে পারবো না। তো আমরা অবশ্যই সিলেক্ট করব, এই যে এডিট আর্টবোর্ডে ক্লিক করে দেব এই পাশে। তারপর দেখেন আমার এই আউটপুটের একটা সাইজ দরকার। দেখেন আমি এভাবে একটা তো র্যান্ডমলি সাইজ নিছি, কিন্তু হঠাৎ আপনার প্রয়োজন পড়লো যে আমার এইটা এই সাইজে আছে 1200x1000 পিক্সেল, তাহলে আমি এইটারেও 1200x1000 পিক্সেলে নিব কিভাবে? দেখেন আমি যেটার এডিট করব ওইটাতে আগে সিলেক্ট করব, সিলেক্ট করলাম,
ধরেন এইটাতে সিলেক্ট আছে কিন্তু আমার কাজ করব এটাই, তাহলে এইটাতে একটা ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর দেখেন এইখানে উইথ, ডাব্লিউ তে উইথ বুঝাইছে, মানে পাশ কতটুক হবে, দেন পাশে আবার পিক্সেলও আছে, তাহলে উইথ আমি দিলাম 1200 পিক্সেল। 1200 পিক্সেল এখানে লেখা আছে, আমি একটু বাংলা করে নিই, ইংলিশ করে নিই। হাইট, হাইটটা দেখেন আমি দিলাম 1000 পিক্সেল, দেওয়া আছে, এন্টার। তারপর এই যে দেখেন এটা কিন্তু সেম, এই যে এটার সাথে ম্যাচ করছে, দেখছেন সেম সাইজে দুইটা হয়ে গেছে। এইভাবে আমরা একটা আউটপুটের সাইজ ছোট বড় একদম ফিক্সড ভ্যালু দিতে পারবো বা ফিক্সড সাইজে করতে পারবো। তারপর আমরা ডিলিট করব, আউটপুটটা নিয়ে এগুলো ডিলিট করে দিলাম, ডিলিট। এখন আমাদের কাজ হলো সিলেকশন টুল। আমাদের সর্বপ্রথম সবচেয়ে সহজ টুল হলো ইলাস্ট্রেটরের সিলেকশন টুল। এই টুল ছাড়া আমাদের ইলাস্ট্রেটর আসলে প্রত্যেকটা টুলেরই কাজ আছে, আবার কিছু কিছু টুলস আছে এগুলো আপনাদের শেখানোরও কোনো দরকার নেই, আপনাদের শিখতে হবে না। এই টুলস ছাড়াই আপনি একদম প্রো লেভেলের গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। আবার কিছু টুলস আছে ওইগুলো ছাড়া চলে না, যেরকম এই যে সিলেকশন টুল, দেখেন আমরা মুভ মুভ করতেছি, দেখেন ক্লিক করছি এদিক সেদিক নিতেছি, এই সিলেকশন টুল ছাড়া আমরা মুভ করতে পারবো না। দেখেন আমার যদি আর্টবোর্ডটা এদিকে নেই, এটাতে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু কোনো কিছু মুভ হইতেছে না। আমার মুভ করতে হলে এই সিলেকশন টুলে অবজেক্টকে মুভ করতে পারবেন। আমরা কিন্তু আগে এইদিকে কিন্তু হ্যান্ড টুল দিয়ে মুভ করা শিখছি, দেখছেন। এখন এই সিলেকশন টুল দিয়ে হলো অবজেক্টকে মুভ করানো। এখন এই যে সিলেকশন টুল দিয়ে মুভ করালাম। এরপর আছে এখানে একটা টুল আছে, এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা এটা কি, এটা হলো আপনার যখন আপনার দুইটা ডিজাইন একসাথে থাকবে, দেখেন এই যে একটা ডিজাইন আমি অল্টার ক্লিক করলে কিন্তু অবজেক্ট আরেকটা কপি হয়েছে। বুঝার সুবিধার্থে একটু কালার দিয়ে নিলাম, দেখেন এইখানে আমার দুইটা অবজেক্ট। এখন দুইটা অবজেক্ট যদি এই গ্রুপ করা থাকে, এই যে গ্রুপ করা, দেখছেন, গ্রুপ করা থাকলে আমরা একটা অবজেক্টে যদি আমরা ক্লিক করতেছি দুইটাই কিন্তু চলে যাইতেছে। এখন আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নেই, এটা আপনি যেটাতে ক্লিক করবেন ডাইরেক্টলি ওইটাই আপনার মুভ হবে। দেখেন আমি কিন্তু সিলেকশন টুলে থাকা অবস্থায় কিন্তু মুভ করালে দুইটা একসাথে মুভ হইতেছে। কেন দুইটা একসাথে মুভ হইতেছে? যখন আপনি একটা ডিজাইনকে গ্রুপ আকারে রাখবেন, এই যে আনগ্রুপ করে রাখছে, এখন কিন্তু আনগ্রুপ, দেখছেন এখানে কিন্তু এই সিলেকশন টুল যে আছে, এই টুল দিয়ে যেটাতে ক্লিক করতেছেন এইটাই মুভ হইতেছে। আমাদের কিন্তু বেশিরভাগই অনেক ক্ষেত্রে সিমিলার অবজেক্ট গুলো গ্রুপ করে রাখতে হয়। এই যে আমরা গ্রুপ করে রাখলাম। এখন আমাদের প্রয়োজন পড়তে পারে যে এই ডাইরেক্ট সিলেকশন টুলের ইউজ করতে, এই টুলটা ইউজ করব যখন গ্রুপ করা থাকবে তখন একটা অবজেক্টকে মুভ করাবো। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু মুভ হইতেছে, দেখছেন। কিন্তু সিলেকশন টুলে যান, দেখেন এই যে দেখেন একটা কিন্তু মুভ হচ্ছে না, দুইটা একসাথে মুভ হইতেছে। এটা হওয়ার কারণ একটু আগে বললাম যে গ্রুপ করা আছে। এখন গ্রুপ কেন করব? সিমিলার অবজেক্ট গুলো একসাথে রাখার জন্য, বোঝার সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমরা গ্রুপ করে রাখবো। দেখেন এটাও একটা স্কোয়ার শেপ, এটাও একটা স্কোয়ার শেপ। এই যে দেখেন উম, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন আমরা এটাকে আনগ্রুপ করে এই তিনটার কালার সেম দিলাম, আর এই উপরে তিনটা সেম, তাহলে আমি এই তিনটা সিমিলার আছে, তাহলে এই তিনটাকে আমি গ্রুপ করে রাখি, তাহলে তো আমার একসাথে হইতেছে। দেখেন আমি একটা মুভ করিতেছি,
সবগুলো একসাথে মুভ হইতেছে। এই যে এই উপরেরটা সেম ভাবে গ্রুপ করলাম, কিন্তু যখন আপনি আপনার তো একটা দেখেন, আপনি এখন একটা অবজেক্টকে যদি এই দেখেন নিচে একটু বাঁকা আছে, এটা যদি ফিক্স করতে চান তাহলে কিন্তু দেখেন সিলেকশন টুলে থাকা অবস্থায় কিন্তু সবকিছু একসাথে মুভ হয়ে যেতেছে। আমার তো বারবার আনগ্রুপ গ্রুপ করার সময় নেই, তখনই আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুলটাতে সিলেক্ট করবেন। এই একটা অবজেক্টে ক্লিক করলে দেখেন এই একটাই কিন্তু মুভ করতেছে বা তার অবস্থার পরিবর্তন ঘটতেছে বা হইতেছে। এখন এদিকে এইটাকে আনগ্রুপ করে রাখি। দেখেন সিলেকশন টুলে থাকা অবস্থায় কিন্তু আমরা কোন একটা অবজেক্টকে আকার ছোট ছোট বড় করতে পারবো। দেখেন এই সিলেকশন টুল দিয়ে কিন্তু আমি অবজেক্টের কর্নারে ধরে বা পাশে ধরে আকার ছোট বড় করতেছি, নিচে চাপ দিয়া এটার লম্বা বা হাইট বাড়াইতেছি কমাইতেছি। কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু এই কাজটা হবে না। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যখন একটা কর্নারে ধরে ক্লিক করব, এটা শুধু মুভ হবে কিন্তু তার সাইজটা বড় হবে না। ডাইরেক্ট সিলেকশন টুল হলো আপনি যেই জায়গায় যেই অ্যাঙ্কার পয়েন্ট বা ওই পয়েন্টটাতে ক্লিক করবেন, ওই পয়েন্টটা সিলেক্ট হবে, ক্লিক করলে সিলেক্ট হবে। তারপর এক ক্লিক দিয়ে ড্র্যাগ করবেন, দেখেন এইটা তার অবস্থার পরিবর্তন ঘটতেছে। দেখছেন? এটা কিন্তু সিলেকশন টুল দিয়ে হবে না, এটার কাজই হলো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। দেখেন এখানে আমার একটা পয়েন্ট আছে, দেখেন এইদিকে আবার ক্লিক করলে কিন্তু হবে না। দেখছেন এদিকে ক্লিক করলে কিন্তু হবে না, আমার ক্লিক করতে হবে এই কর্নারে। কর্নারে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে এক ক্লিক, তারপর এই যে দেখেন এদিকে একটু মুভ করলাম। তারপর আমরা যদি এটাকে কপি করি, কপি কিভাবে করব? কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও কিন্তু কপি হয়। এই যে দেখেন দুইটা কপি হয়েছে। কপিটা আমি বিস্তারিত আরো দেখাবো পরবর্তীতে। এখন দেখেন এই যে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি হইল না করে আমি কিবোর্ডের অল্টার ক্লিক করে ধরে রাখলাম, তারপর এই পাশে গেলাম, দেখেন এই পাশে শিফটে ধরে নিছি, তারপর দেখেন দুইটা হয়ে গেছে। এদিকে একটু নিয়ে আসলাম, একটু রাউন্ড করে দিলাম, দেখেন এই যে এইভাবে একটু ম্যাচ করে দিলাম। দেখেন এই যে একটু এই যে এইভাবে রাখলাম। তো এরপরে সিলেকশন টুলের সিলেকশন টুলের রাইট বাটনে ক্লিক করলে বা সিলেকশন টুলের মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে পাবেন গ্রুপ সিলেকশন টুল। আবার আমাদের কিন্তু এই সিলেকশন টুলের জন্য কিবোর্ডের শর্টকাট কিন্তু ভি। যখন আমরা অন্য কোনো একটা টুলে থাকবো, ভিতে ক্লিক করলে এক ক্লিকে আমাদের সিলেকশন টুলে চলে যেতেছে, তখন আমরা অবজেক্টকে মুভ করাইতে পারতেছি, আকার আকৃতি পরিবর্তন করতে পারতেছি, এই যে সাইজ সাইজটাও ছোট বড় করতে পারতেছি। এখন আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, তখন আমরা সিলেকশন টুল থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, কিবোর্ডের এ এ বাটনটিতে ক্লিক করলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, তখন যেটাতে ক্লিক করব ওইটা সিলেক্ট হবে। দেখেন আমরা কিন্তু অবজেক্ট গুলো গ্রুপ করা তারপরে মুভ হইতেছে। তারপর সেম কাজ এই গ্রুপ সিলেকশন টুলটা আমাদের এটা এখন তেমন কাজে লাগে না। দেখেন সেম সেম কাজই হইতেছে, এটা আমাদের গ্রুপ সিলেকশন টুল দিয়ে। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কাজ করতেছি, গ্রুপ সিলেকশন টুল দিয়েও সেম একই কাজ করতেছি। তো আজকে আমরা এই দুইটা টুল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত
আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম সবকিছু। আশা করি আপনাদের একটু হলেও একটু হলে বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা ডকুমেন্ট সেট আপ করবো, ডকুমেন্ট সেট সাইজ আর্টবোর্ড নেব, কোন সময় কোন সাইজ নিয়ে কাজ করব, কোন কালার মোড নিয়ে কাজ করব, কিভাবে জুম ইন করব, জুম আউট করব, কিভাবে হ্যান্ড টুলের সাহায্যে আমাদের ভিউইংটা মুভিং করব, সবকিছুই আমি দেখাইছি। তো আবার সিলেকশন টুলের শর্টকাট কি কি হবে, হ্যান্ড টুল, জুম টুল, জুম ইন জুম আউট কিভাবে করব, ডাইরেক্ট সিলেকশন টুল কিভাবে কাজ করে, এগুলো দেখেছি। আশা করি পরবর্তীতে আমি বাকি টুলগুলো নিয়ে